র্যান্ডম আপনাকে যুক্ত করা হয়েছে। র্যান্ডম আনমিউট করে কথা বলেন। র্যান্ডম। দুঃখিত দেরি হওয়ার জন্য, আসলে ইয়ারফোনটা লাগাচ্ছিলাম আর কি ল্যাপটপে। তা আচ্ছা ভাইয়া, যেটা যেটা বলছিলাম আসলে, যে সুইসাইডের বিষয়টা, সুইসাইড কি আসলে এটা কোনো ক্রাইম, নাকি এটা একটা মানুষের অধিকার যে আমি আমার জীবন রাখবো কি রাখবো না, সেটা আমার ডিসিশন আর কি? এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কোন আহ, মানে পা- প্রেক্ষাপটের উপরে নির্ভর করে অনেকটা। হ্যাঁ, যেমন ধরেন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক ঘটনা জানি যে একটা লোকের হাত পা সব উড়ে গেছে। হ্যাঁ, এমন অবস্থা যে আহ, আহ, শরীরে এমন এক জায়গায় গ্রেনেডের লাগছে, গ্রেনেডের স্প্লিন্টার ঢুকছে, যে মাথার ভিতরে গ্রেনেডের ঢুকছে, এবং সেটা তাকে প্রচন্ড যন্ত্রণা দিচ্ছে। এবং তা ডাক্তার বলে দিছে তার আসলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। বাইচে উঠবে যে সুস্থ হয়ে উঠবে কখনো, এটার কোনো সম্ভাবনা নাই। আহ এ যতদিন বাইচে আছে ততদিন তার এই প্রচন্ড কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, মানে তার যে সে যদি মনে করেন 3 মাস বেঁচে থাকে, 3 মাসই তার প্রচন্ড কষ্ট হবে। প্রতিটা দিন সে নারকীয় যন্ত্রণা অনুভব করবে। এমন রকমের রোগী দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মানে আহত সৈন্যরা, তাদের ভিতরে এরকম অসংখ্য মানুষ পাওয়া গেছে যাদের ডাক্তার বলে দিছে এদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, এরা কখনো বাইচে উঠবে না, সুস্থ হয়ে উঠবে না। যতদিন বাইচে আছে ততদিন তাদের প্রচন্ড যন্ত্রণা হবে, এবং সেই যন্ত্রণা অমানসিক যন্ত্রণা। হ্যাঁ, এটা মানে আপনি হয়তো আমরা হাসপাতালে যে যন্ত্রণা দেখি সেটার থেকে অনেক অনেক বেশি যন্ত্রণা। হ্যাঁ, এই রকমের একজন মানুষ যখন বলে যে আমি এখন আমি এই যন্ত্রণা প্রতিটা দিন, আমি এই যন্ত্রণা সহ্য করার থেকে আমার নিজের লাইফটা এন্ড করে দেয়া আমার জন্য ভালো, আমি মনে করি তাকে সেই অধিকারটা দেওয়া উচিত। সেই ব্যক্তিকে, যে ব্যক্তিটা প্রতিদিন মনে করেন এরকম পেশেন্টও আছে, ক্যান্সার পেশেন্ট আছে যাদের প্রতিটা দিন হচ্ছে গিয়ে এক একটা নতুন নতুন যুদ্ধ তাদের জন্য, বেঁচে থাকার যুদ্ধ। হ্যাঁ, প্রতিদিন তাদের শরীরে অসম্ভব মানে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা তারা সহ্য করতে পারে না, এবং একটা সময় তারা বলে যে আমি এই যন্ত্রণা আর নিতে পারতেছি না, আমার পক্ষে আর সম্ভব না এই যন্ত্রণাটা সহ্য করা, এবং ভালো হওয়ারও কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, সুতরাং আমার লাইফটা তোমরা এন্ড করে দাও। যদি এই রকমের পরিস্থিতি হয় তখন তো আমি অবশ্যই সেটার পক্ষে থাকবো, যে এই রকমের একটা যন্ত্রণাময় জীবন। এরকম অনেক ঘটনা, আমেরিকাতে একটা ঘটনা ঘটেছিল যে একজন রোগী হাসপাতালে সে ডাক্তারকে প্রতিদিন হাত জোর করে বলতো, ডাক্তার প্লিজ আমারে তুমি শেষ করে দাও, আমারে তুমি মুক্তি দাও, এই যন্ত্রণা থেকে আমারে মুক্তি দাও। প্রতিটা দিন ডাক্তারকে সেই রোগী বলতো, হাতে পায়ে ধরতো যে আমারে মানে ঈশ্বরের মানে দোহাই লাগে, তুমি আমারে এবার যাইতে দাও। হ্যাঁ, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে নিতে পারতেছি না, এটা এত যন্ত্রণা যে আমি আর নিতে পারতেছি না, আমার এইবার তুমি ছাইরা দাও, আমারে মাফ করে দাও, আমি বাঁচতে চাই না, বাঁচা থাকাটার জন্য আমি এই যন্ত্রণা নিতে পারবো না, আমি প্রতিটা দিন মরতেছি, প্রতিটা দিন আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করতেছি, আমার এখন তুমি যাইতে দাও। তখন ওই ডাক্তার আমেরিকাতে, তখন সেই সময় ওই স্টেটে ছিল, মানে এই যে এই অধিকার দেয়া হইতো না, ওই ডাক্তার করছে কি নিজ উদ্যোগে সেই রোগীটার যে স্যালাইনে একটা এমন ওষুধ মিশাই দিছে যে সেই রোগীটা আহ ঘুমের ভিতরেই খুবই আরামের সাথে মারা যাবে। হুম, এরপরে ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে যে তুমি কেন এই ওষুধ দিছো, কারণ এটা তো আইনের লঙ্ঘন। তখন এটা নিয়ে আমেরিকাতে বহু আলোচনা হয়েছে যে এরকমের রোগীদেরকে কি করা উচিত, আসলে কি আমাদের কি এমন, এটা তো একটা মানবিক সমস্যা, তাই না? এরকমের একজন মানুষ যদি নিজের জীবনটা এন্ড করতে চায়, তাহলে তো তাকে এন্ড করতে দেয়া উচিত। এরপরে ইউরোপের দেশগুলাতে এই আইন প্রণয়ন হয়েছে, অনেকগুলা দেশে এই আইন প্রণয়ন হয়েছে যে যদি এরকম এক্সট্রিম কেস থাকে তখন তারা যদি লাইফ এন্ড করতে চায়। কিছুদিন আগে একজন বয়স্ক মানুষ, 90 বছর বয়স না 85 বছর বয়স ছিল, সে বলছে যে আমি যথেষ্ট পাচ্ছি, আমার অনেক আনন্দময় ছিল আমার জীবন, এখন আমি আমার লাইফটা এন্ড করতে চাই, কারণ আমার এই বৃদ্ধ বয়সের যে মানে ইয়া এই লোডটা আমি নিতে পারতেছি না, আমি এখন আমার লাইফটা এন্ড করতে চাই। তাকে এন্ড করতে দেওয়া হয়েছে, সে তার লাইফটা শেষ করছে ডাক্তারের তত্ত্বাবধানে। ডাক্তার তাকে এমন একটা ইনজেকশন দিছে যেটাতে তার খুবই শান্তিদায়ক মৃত্যু হবে, আরামদায়ক মৃত্যু হবে,
এবং সে আরামের সাথে হাসতে হাসতে মারা গেছে। হ্যাঁ, মৃত্যুর সময় তার কোনো কষ্ট হয়নি। তো আমার তো মনে হয় এই ধরনের কেসগুলাতে মানুষের সেই অধিকারটা থাকা উচিত যে মানুষ তার লাইফটা এন্ড করতে যদি চায় তাহলে সেটা তার অধিকার, যেহেতু তার জীবন, যেহেতু তার অধিকার, সে এই লাইফটা এন্ড করতে পারবে। এখন ব্যাপার হচ্ছে যে অন্য মানুষদের ক্ষেত্রে কি, অন্য মানুষদের ক্ষেত্রে বললামই যে পার্সন টু পার্সন ভেরি করবে, এটা এক কথায় কিছু বলা যায় না। যদি এরকম হয় যে একজন মানুষ, একটা কুদ্দুস সখিনার কাছে প্রেমে ছ্যাঁকা খাইছে, এখন ছ্যাঁকা খায় সে বলতেছে যে আমি এখন আত্মহত্যা করবো, আমি এখন মরে যাবো, আমার আর বেঁচে থাকার কোনো ইয়া নাই, তখন তাকে বলতে হবে যে তুমি একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যাও, চিকিৎসা করো, বা তুমি তোমার লাইফটা এখনো অনেক বড়, তোমার বাবা মা তোমার পেছনে ইনভেস্ট করছে, তোমাকে ছোট থেকে বড় করার জন্য তোমার বাবা মা অনেক অনেক পরিশ্রম করছে, এবং রাষ্ট্র তোমার পেছনে অনেক খরচ করছে, রাষ্ট্রের অনেক খরচ, তুমি রাষ্ট্র থেকে অনেক, তুমি অনেক কিছু তুমি নিচ্ছ, তুমি পড়ালেখা করছো, তুমি রাস্তাঘাটে হাঁটাহাঁটি করছো, তোমার তোমার পিছনে রাষ্ট্র, মানে রাষ্ট্র মানে হচ্ছে অন্য জনগণেরা তোমার পিছনে অনেক খরচ করছে যে তুমি বড় হয়ে জনগণকে কিছু ফিরায় দিবা। একটা মানুষ যখন আহ, বড় হয় তখন সে যদি সরকারি স্কুলে পড়ে, সরকারি কলেজে পড়ে, চিকিৎসা নেয়, রাস্তাঘাটে হাঁটে, এগুলার পিছনে তার পিছনে অনেক টাকা রাষ্ট্রের খরচ হয়। হ্যাঁ, বাবা মা যে তার পিছনে পরিশ্রম করে, বাবা মা যে রাত জেগে, রাতের পর রাত জেগে তাকে ছোট থেকে বড় করছে, এতে অনেক মানুষের অনেক পরিশ্রম আছে। অনেক, একটা মানুষকে বড় করে তোলা এটা সহজ ব্যাপার না। এই যে এত কিছু তার জন্য করা হয়েছে, এখন সে পাশের বাসায় কুদ্দুসে, এখন পাশের বাসার সখিনা তারে ঠেকা দিছে প্রেমে, এই জন্য সে এখন সুইসাইড করতে যাবে। আরে বেটা, তাহলে তুই, মানে তোর পেছনে যে এত টাকা খরচ করলো রাষ্ট্র, এই টাকা তাহলে কেটা দিব? তুই এখন যদি সখিনার প্রেমে ছ্যাঁকা খায় যদি তুই এখন মরে যেতে চাস, তাহলে এটা কেমনে হবে? তখন এই ব্যক্তিকে, হ্যাঁ, তার যে একটা মানসিক সমস্যা হইতেছে বা তার সে যে কষ্টে আছে, এটাতে আমরা এগ্রি করি, সেরকম এরকম হইতে পারে যে সে হয়তো খুবই মনোকষ্টে আছে, তখন আমরা সেই মনোকষ্টটা দূর করার চেষ্টা করতে পারি, একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে পারি, বা তার, সে তাকে অনুপ্রাণিত করতে পারি যে বেঁচে থাকাটা যে কত সুন্দর, বা বেঁচে থাকাটা যে কত আনন্দময়, এবং পৃথিবীতে যে কত কিছু আছে দেখার মতো, এই জিনিসটা তাকে আমরা তার সামনে তুলে ধরতে পারি। কিন্তু সেগুলা তুলে ধরার পরেও যদি সে তার সমস্ত চিকিৎসা করার পরেও যদি সে তার ইসে অটল থাকে যে না, আমি আর বাইচা থাকতে চাই না, আমি তো বাইচা থাকতে থাকুমই না, আমি মরেই যাবো, তখন তো ভাই আমরা তাকে আর কিছু করতে পারবো না। তখন আর, এখন যদি একজন মানুষ যদি একদম, মানে ডিসিশন নিয়ে ফেলে, মানে একদম আহ মানে একদম সেই ডিসিশন চেঞ্জ সে করবে না, কোনো অবস্থাতেই সে এই ডিসিশন চেঞ্জ করবে না, এখন ভাই তাইলে তো তাকে আমরা বাঁচায়, জোর করে তো বাঁচায় রাখতে পারবো না, তাই না? একটা মানুষ যদি মানে একদম 100% হয়ে যায়, মানে মানে ওইটা সে করবেই, তখন আমরা তো তারে জোর করে বাঁচায় বাঁচায় রাখতে পারবো না ভাই। তখন তাকে বলতে হবে আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে, মানে তুমি যে কোনো কিছুতেই আমাদের কোনো কাজ হইতেছে না, তুমি মরবাই মরবা, তেলে ঠিক আছে, তুমি এখন তেলে যাও, এখন কি আর করবা? তখন তাকে তার মৃত্যুটা যেন সহজ হয় এরকমের একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে তাকে। কারণ হচ্ছে গিয়ে আমরা অনেক চেষ্টা করছি তাকে সুস্থ করার, বা তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাকে অনেক আহ সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় নাই। এখন একজন মানুষের জীবন তো তার হাতে, সে যদি রাস্তায় হাঁটতে হাঁটতে পট করে লাফ দিয়ে পড়ে মরে যায়, আমি তো ভাই সারাক্ষণ তার কাছে বসে থাকতে পারবো না যে সারাক্ষণ তোরে গার্ড দিমু, তুই যেন মরতে না পারোস। এটা তো ভাই রাষ্ট্র করতে পারবে না, অন্য কেউই করতে পারবে না। এইটা সে, সে যদি হয়ে থাকে, ডিটারমাইন্ড হয়ে থাকে, তাহলে তো সে এক সময় না এক সময় করবেই সেই কাজটা। সুতরাং তাকে যেটা করতে হবে যে আচ্ছা জাগা, তুই তুই এত থাকতে চাইতেছিস না, কি আর করা যা, এটা তাকে, এই অধিকারটাও তাকে দিতে হবে। আমি মনে করি একজন মানুষের জীবন হচ্ছে তার, তার অধিকার, জীবনের উপর তার অধিকার থাকা উচিত, অন্য কারো অধিকার থাকা উচিত না। তবে তার পিছনে যারা খরচ করছে, তার পিছনে যারা শ্রম দিছে, যে বাবা মা, সেই বাবা মার একটা থাকতে পারে, তারা এসে তাকে বলতে পারে। তারপরে যদি মানে ওই মানুষটা যদি না মানে, তখন তো ভাই কি করার আছে এখন বলেন? জি, সেটা ঠিক আছে। তবে আমার মাথায় আরেকটা দৃশ্য আর কি আমার মাথায় আসে যে
যদি আমি একদিন দেখি যে রাত্রের বেলা আমি একটা ব্রিজ পার হচ্ছি, নদীর উপরে একটা ব্রিজ, সেই ব্রিজের উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, সে লাফ দিয়ে সুইসাইড করবে, এরকম তার প্রস্তুতি। তা এক সেকেন্ড সেক্ষেত্রে ভাই, এক সেকেন্ড, একটু ইকবাল ভাই আপনি একটু কথা বলবেন। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ, কেমন হ্যাঁ, আছেন? এই তো ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো চলতেছে। আমি আপনার একটা কাজের জন্য মানে ওয়েট করতেছি আর কি। ওয়েট করতে করতে আপনার লাইফটা শুনতেছিলাম এবং খুবই দারুণ একটা মানে টপিক চলে আসছে। মানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এই ব্যাপারগুলোতে আর কি। তো আপনি খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছেন, যদিও শেষের দিকে আর কি আমি আরেকটু স্ট্রিক্ট পন্থা অবলম্বন করি আর কি। তো আমার সময় আসলে পর আমি এটা বলে দেবো না, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, রায়হান ভাই বলেন, আপনি যেটা শেষ শেষ করেন আপনার কথাটা। জি ভাই, ওই যে যেটুকু বলছিলাম যে ব্রিজের উপর দিয়ে আমি পার হচ্ছি, দেখি যে একজন লোক ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করার প্রস্তুতি নিচ্ছে। তো সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি তাকে মানে আহ, বাধা দিব যে না ভাই আপনি এটা করেন না, নাকি এটা তার ব্যক্তির স্বাধীনতা হিসেবে আমি চালিয়ে দিয়ে আমি তাকে ইগনোর করে চলে যাব? ডেফিনেটলি আপনি তাকে বাধা দিবেন, বাধা দিয়ে তাকে ফিরাবার চেষ্টা করবেন। আপনি তো এখনো জানেন না যে সে কি কারণে বা কি ঘটনা কি, এই ঘটনাটা জানার চেষ্টা করবেন, এবং ঘটনাটা জানার পরে আপনি সেটাকে কিভাবে কোনোভাবে সলভ করা যায় কিনা, সমাধান করা যায় কিনা, সেটার একটা চেষ্টা আমাদের। এটা তো আমরা প্রত্যেকেই একজন আরেকজনের দেখেন, আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে অনেক সিদ্ধান্ত নেই। আবেগপ্রবণ এমন ভাই, সখিনায় আমার এমন ছেকা দিছে, হ্যাঁ, সখিনারে দেখলাম তার বয়ফ্রেন্ডের সাথে রিক্সা করে ঘুরতেছে, দেখা আমার ভাই ভাই এমন কষ্ট লাগলো ভাই, হ্যাঁ, আমি এখন দৌড়ায় গেছি ছাদের উপরে ঝাঁপ দিতে। And ভাই ওই মুহূর্তটা, ওই মুহূর্তটাতে আমার আবেগ অনুভূতি এমন আমারে মানে এমন ভাবে আমাকে করছে, আমার যুক্তি বুদ্ধি তখন কাজ করতেছিল না ভাই, এমন ভাবে আমাকে কন্ট্রোল করে ফেলছে সেই অনুভূতিটা, যে সকিনারে দেখলাম রিক্সায় তার বন্ধুর লগে সুমাসুমি করতেছে ভাই, হ্যাঁ, আবার মানে জাপটা জাপটি করতেছে ভাই, হ্যাঁ, দেখে আমার ভাই আমার মনে করেন আমার সেই রকমের উঠা গেছে, হ্যাঁ, দৌড়ায় গেছি আমি ছাদের উপরে। এইটা তো ভাই কাইটা যাবে আমার, এটা তো হইতে পারে যে এরকম যে কালকে সকাল পর্যন্ত যদি আমি অপেক্ষা করতাম, তাহলে আমার আমার হয়তো যুক্তি বুদ্ধি তখন আবার ফিরে আসতো, তখন আমি হয়তো আরেকবার এই জিনিসটা নিয়ে ভাবতে পারতাম, আরেকবার এই জিনিসটা নিয়ে ভাইবা তখন আর একটু বেটার ডিসিশন নিতে পারতাম, বা আমি যদি 1 মাস পর এটা নিয়ে ভাবতাম, তখন হয়তো আরেকটু বেটার ডিসিশন আমি নিতে পারতাম। কারণ ইনস্ট্যান্টলি যখন এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটতেছে, আমি হয়তো তখন আমার হিতাহিত জ্ঞান কিছু নাই, আমার যুক্তি বুদ্ধি তখন কিছুই আর নাই, আমার সেন্স কাজ করতেছিল না। এমন হইতে পারে আপনি যাকে দেখছেন সেই ব্যক্তিটার তখন সেন্স কাজ করতেছিল না, সে হয়তো একটু আগে তার প্রেমিকারে দেখছে আরেকজনের সাথে ঘুরতে, এটা দেখে সে দৌড়ায় গেছে। আপনার তো ডেফিনেটলি উচিত গিয়ে তাকে স্টপ করা এবং জিজ্ঞেস করা যে ঘটনাটা কি ঘটছে। ইকবাল ভাই আপনি কি বলেন এই বিষয়ে, বলেন তাইলে। হ্যাঁ আসলে এটাই আমি বলতে আসছিলাম, এবং উনি যেহেতু অধিকারের কথাটা বলছিলেন, হ্যাঁ, আম, অধিকারের সাথে যে জিনিসটা, যে কম্পোনেন্টটা সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে ইউনো আপনার রিলেটেড, সেটা হচ্ছে আপনার ওই সরি অধিকার সাথে না, অধিকার এক্সারসাইজ করার সাথে বলবো আর কি। সেটা হচ্ছে যে আপনি বা একজন মানুষ তার নিজস্ব ফ্রি উইল ব্যবহার করে যে ডিসিশনটা নিবে, সেটা যে তার ওই ডিসিশনটা যে তার কি বলবো এটাকে অ্যাকচুয়াল উইল, এটাকে রিফ্লেক্ট করতেছে, হ্যাঁ, এই জিনিসটা থাকা। তো যে কারণে আচ্ছা কি ভাই যেন তার নাম, র্যান্ডম ভাই, আপনি ভালো করে জানেন যে আমরা কিন্তু ওই যে আপনার কোট আনকোট ফ্রি সেক্স আমরা যখন বলি আর কি, যে মুমিনদেরকে আমরা অনেক সময় মক করে বলি না ফ্রি সেক্স, তারা মনে করে যে মাগনা সেক্স, কিন্তু আমরা আসলে আমরা বলি এইভাবে যে যে কারোরই নিজের সেক্সুয়াল পার্টনার চুজ করার যে অধিকারটা, তাই না? কিন্তু দেখেন ওই জিনিসটা কিন্তু আমরা যারা মানসিক ভাবে বিকারগ্রস্ত, যারা কিনা ওই প্রপারলি কনসেন্ট দিতে পারতেছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেই না, তাই না? তার বলি যে যে তার সে যে একটা প্রপার ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে এই ব্যাপারে আমরা কনভিন্স না। সো সে যদি কোনো একজন ব্যক্তির সাথে যৌনকর্ম করার জন্য যদি সায়ও দেয়, এটা আসলে কনসেন্ট হবে না, কারণ তার ওই কগনিটিভ ক্ষমতাটা আসলে নাই। এটা নিশ্চয়ই শুনছেন তাই না রান্নম ভাই? জি, শুনেছি আচ্ছা, শুনেছি। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আসিফ ভাই যেটা বলতেছেন এইটা
ধরেন আপনার লিগ্যাল টার্মে হয় এরকম টেম্পোরারি ইনস্যানিটি বা সাইকোসিস বা এই ধরনের কিছু আর কি, যে আপনি সাময়িকভাবে আপনার যে রেশনাল ফ্যাকাল্টিস যেগুলা এইগুলা ব্যবহার করে যে একটা ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, এটা আপনার মানে হয়ে গেছে, রিডিউসড হয়ে গেছে, বা আপনি ব্যবহার করতে পারতেছেন না। ওইখান থেকে যদি একটা নেন, আপনি ডিসিশন নেন, ওই জিনিসটা আপনার যে অ্যাকচুয়াল যে উইল, যেটা আপনি আসলে যেটা চান, সেটার একটা রিফ্লেকশন নাও হইতে পারে। এখন আমরা কিভাবে বলবো যে কেউ যদি বলে যে ভাই আমি মাইরে আলাম আমার আজকে, এটা হচ্ছে তার আসলেই না, তার উইল না, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার একটা, এই যে এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু একটা বোঝার ভালো ওয়ে আছে। আপনি দেখেন যে প্রত্যেকটা জীবিত প্রাণী মধ্যে যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই ন্যাচারালি, সেটা হচ্ছে তার ওই আপনার বেঁচে থাকার যে স্ট্রাগলটা, বেঁচে থাকার জন্য স্ট্রাগল করাটা একটা ন্যাচারাল জিনিস, ঠিক না র্যান্ডম ভাই? জি, আমরা চাই যে মানে যতখানি সম্ভব আপনার দুঃখ দুর্দশা যে এই যে জিনিসগুলো, এগুলোকে অ্যাভয়েড করে আপনার আর কি প্লেজেন্ট ভাবে বেঁচে থাকার জন্য আর কি। এইটা হচ্ছে আমাদের মানে স্ট্রাগল। আমরা চিন্তা করে দেখেন আমরা কত কিছু করি জাস্ট বেঁচে থাকার জন্য, ঠিক না? তো যখন কিনা আমরা দেখি যে একজন মানুষ ডিসিশন নিচ্ছে যে সে ওই কাজটা, মানে যেটা কিনা আমাদের সবার জন্য, বিলিয়ন লোকের জন্য, ট্রিলিয়ন আপনার প্রজাতির অ্যানিমালস যেগুলো, সেগুলোর তাদের জন্য, দেখেন একটা সিংহ একটা হরিণকে তাড়া করতেছে, দেখেন সে বেঁচে থাকার জন্য কি না করে, ঠিক না? এই জিনিসগুলো খুবই ন্যাচারাল। আমরা যখন দেখি যে একজন মানুষ একটা ডিসিশন নিচ্ছে যেটা এই যে তার যে ন্যাচারাল যে ইনস্টিংক্ট, যেটা এটার উল্টা দিকে যাচ্ছে, আমরা কিন্তু রেশনালি এইটা অ্যাসিউম করতে পারি যে তার চিন্তা পদ্ধতিটা হয়তোবা ঠিক মতো কাজ করতেছে না। বুঝতে পারছেন প্রাণম ভাই? জি পারছি। এক্স্যাক্টলি এই কারণেই আমরা বলতে পারি যে তার ডিসিশনটা, এই যে জীবনটা নিয়ে নেওয়ার ডিসিশনটা মোস্ট লাইকলি আপনার এটা ধরেন 5 মিনিট পরে কিংবা ধরেন 1 ঘন্টা পর, আসিফ ভাই যেটা বললেন যে তার ফ্যাকাল্টিজ যদি ঠিক মতো কাজ করে, এরকম একটা অবস্থায় 5 মিনিট 10 মিনিট একদিন পরে হয়ে যেতে পারে, তখন আর সেই ইন্টেন্সিটি থাকবে না, তার মনে হবে না যে ভাই আমি এখনই মরে যাব, ঠিক আছে? সো ওই জিনিসটা প্রিভেন্ট করার জন্যই আমি মনে করি যে তাকে বাধা দেওয়াটা এইটা রেশনাল। কারণ ঠিক যেরকম একজন পাগল একটা মহিলা যদি সে সায়ও দেয়, আমরা যদি জানতে পারি যে তার রেশনাল ফ্যাকাল্টিজ কাজ করতেছে না, সেখানে কিন্তু আপনি ওই রেপ হচ্ছে এইটা আপনি বাধা দিতে পারেন, আপনি যদি জানেন, আপনি যদি কনভিন্সড হন যে এইখানে একজনের কনসেন্ট আসলে নাই, যদিও সে হ্যাঁ বলছে, কিন্তু সে পুরো জিনিসটা অ্যাসেস করে এই আপনার ডিসিশন দিতে পারতেছে না। সো ওইরকমই আর কি, যে আপনি যখন দেখবেন যে কোনো একটা লোক, আমাদের সবচাইতে মানে এর চেয়ে বেসিক ইনস্টিংক্ট কি আর আছে মানে প্রাণীকুলের মধ্যে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষাটা, এর চেয়ে বেসিক প্রিমিটিভ আকাঙ্ক্ষা তো নাই, ঠিক না? ইনস্টিংক্ট। জি জি তো এইটার বিরুদ্ধে যখন আপনি যাবেন, সেটা যদি রেশনাল মানে আপনার কোনো কারণ মানে আপনি যদি নাও জানেন আর কি, তো এইটা অ্যাসিউম করাটা ইররেশনাল হবে না যে তার ব্রেন ঠিক মতো কাজ করছে। এখন আসিফ ভাই কিন্তু প্রথমে কয়েকটা উদাহরণ দিয়েছিলেন যেখানে যৌক্তিকভাবে একজন সে চিন্তা ভাবনা করে তার যে পেইন যেটা, সেইটাকে কমাতে, সেই পেইনটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ধরেন একটা ডিসিশন নিতে পারে তার লাইফটা এন্ড করার জন্য। এটা কিন্তু পুরোপুরি ভাবে ওই যে আপনার সুইসাইড যেটাকে আমরা বলি তার থেকে ভিন্ন। ওইটাকে কোনোভাবে সুইসাইড বলা যায় না। এটা ঠিক যেরকম আপনি ধরেন আপনার বডির কোনো জায়গায় কোন একটা সমস্যা হয়েছে, আপনি আপনার ডক্টরকে সেটা ঠিক করার জন্য আপনি কিন্তু তাকে তার হাতে মানে নিজেকে মোটামুটি তুলে দিচ্ছেন আর কি, এবং সে কিন্তু কাটাকাটি করতেছে, এটা উদ্দেশ্যটা নিয়ে যে এইটা আপনার পেইন বা আপনার যে সাফারিং যেটা সেটাকে কমাবে, ঠিক না? এটাতে কোনো আপনি তো দেখেন না, কোনো সমস্যা দেখেন না, ঠিক না? কিন্তু আরেকজন যদি আসে এবং আপনাকে হার্ট করার জন্য যদি ভাই ছুরি দিয়ে আঘাত করে, সেটা আমরা বলি যে এই কাজটা সে করতে পারবে না। তো ওই যে আসিফ ভাই যে উদাহরণটা ছিল, এটাকে আপনি হ্যাঁ, এটা আলটিমেটলি সে নিজে ডিসিশন নিচ্ছে যে লাইফটা এন্ড করার, কিন্তু এইটা আসলে একটা মেডিকেল প্রসিজার, ঠিক আছে? এটার সুইসাইড বলা যাবে না। সে তার যে পেইন যেটা অন্য কোনোভাবেই
সে ইয়ে করতে পারতেছে না, সাফারিং থেকে বের হতে পারতেছে না। এটা একটা বিশাল একটা প্রসেসের মাধ্যমে মারাত্মক ভাবে ভাই, মানে মারাত্মক ডিটেইলড একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে, মানে সে যে আসলেই এইটা চায়, মানে এখানে অনেক ধরনের লোকজন ইনভলভ থাকে, ঠিক আছে? আপনার লিগ্যাল এন্টিটি মানে লয়ার যারা তারা ইনভলভ থাকে, মেডিকেল প্রফেশনাল তারা ইনভলভ থাকে, তারপরে ধরেন ফ্যামিলি মেম্বার যারা তারা ইনভলভ থাকে। এটা মারাত্মক ডিটেইল, এটা এরকম না যে ভাই ওই যে আপনি যেটা বললেন যে হঠাৎ দেখতে মনে হয় আরে রাখুন না, আমি তারা গেলাম ব্রিজের উপরে, এরকম না, ঠিক আছে? সো ওই জিনিসটাকে আসলে ঠিক আমরা সুইসাইড বলি না, ঠিক আছে? এটা এটা একটা মেডিকেল প্রসিডিউর, এটা ডক্টর ইনভলভ থাকে, তারা তারা আপনার সাথে আলোচনা করে পুরো জিনিসটাকে আপনার ডিসাইড করে যে কিভাবে হবে। সো আর যে অন্য অন্য যে ইয়ের কথাটা আপনি বললেন, সিনিয়রের কথাটা বললেন, এইখানে আপনি ভালো করেই জানেন, আপনারও হয়তো বা হয়েছে, আমারও হয়তো বা হয়েছে, যে অনেক সময় এরকম মনে হয় যে আর দূর ভাই কিছুই ভালো লাগে না, তাই না, এটা কেন হইলো আমার সাথে। মানুষজন ভাই তার প্রিয় দল হেরে গেছে এই কারণে হুটহাট করে আত্মহত্যা করে ফেলা, করে না রান্না ভাই? হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য ভাই বাংলাদেশের স্কুল ছাত্র আত্মহত্যা করছে আত্মহত্যা করে ফেলা, তাই না? কিন্তু দেখেন তারা যদি এদিকে ভাই আমি এই যে মার কাছে গালি খেয়ে একদিন খুবই মানে আত্মহত্যা করার কাছাকাছি পৌঁছে গেছিলাম, আমার এখন ভাবতে কেমন হ্যাঁ, কেমন চিন্তা লাগে। করুন, এখন আপনি কিন্তু এইটাকে ইয়ে করতেছেন, তাই না? এই জিনিসটা চিন্তা করে দেখেন, আপনি আম, আম, ভালো ফিল করতেছেন যে আপনি করেন না সেটা। অবশ্যই আপনি তো আর বেঁচে থাকবেন না এটা পরবর্তীতে এইটা ঠিক হলো কি নাকি বেঠিক হলো এটা চিন্তা ভাবনা করার জন্য, বাট এই জিনিসটা তো রিগ্রেট করার মতো। ধরেন আপনি আপনার প্রিয়জন যদি এই কাজটা করে, আপনি ভালো করেই জানেন যে এই জিনিসটা অহরহ হয়, মানুষজন তার সাময়িকভাবে যুক্তিসঙ্গত চিন্তা করার যে ক্ষমতাটা, এটা মারাত্মকভাবে লোভ, এটা যেন লোভ বা রিডিউসড হয়ে যায় আর কি। তো ওই সময়ে নেওয়া একটা ডিসিশন যার ইম্প্যাক্ট এরকম ড্রাস্টিক, আপনি তো রিভার্স করতে পারবেন না। আপনি গিয়ে ধরেন আপনি ইয়ে করলেন, আপনার কি বলবো এটাকে, ধরেন আপনার প্রিয় টিম হারিয়ে গেছে, আপনি করলেন কি ভাই, জার্সিটা আপনি মানে কি ছিঁড়ে বেড়ে ভাই পুরাই ফেললেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আপনার মনে হলো ভাই এটা তো কি করলাম আমি, হ্যাঁ, আপনার একটা জার্সি সেটা রিপ্লেস করতে পারেন, ঠিক না? কিন্তু আপনি আত্মহত্যা করলেন, হাত পাও কাইটে ফেললেন ভাই, এই জিনিসটা তো ভাই আপনি উল্টাইতে পারবেন না। সো এই ধরনের ক্ষেত্রে আপনি ওই তাকে বাধা দেওয়া বা তাকে যে কোনো ভাবে কনভিন্স করা, হ্যাঁ, উন্নত বিশ্বে সাধারণত যেটা হয় আর কি, এই ধরনের কেসগুলো ইমিডিয়েটলি আপনার ওই যারা এই ফিল্ডে কাজ করে, সাইকোলজিস্ট বলেন, তারপর ধরেন পুলিশ তো অবশ্যই আসে, এবং সমস্ত ধরনের এইগুলো বলে ফার্স্ট রেসপন্ডার্স বা ইমার্জেন্সি সার্ভিসেস রেসপন্ডার্স আর কি, ওরা চলে আসে এবং তারা তাদের মূল ইয়েটা থাকে, গোলটা থাকে, এটা পরে যাই হোক না কেন তার সমস্যা কি এইটা বের করে না, মূল গোলটা থাকে এই মুহূর্তে যাতে সে ওই ঝাপটা না দেয়, এই মুহূর্তে যাতে সে জীবনটা এন্ড না করে, পরেরটা পরে দেখা যাবে, তাকে আমরা ইভালুয়েট করতে পারি। এখানে ওই যে বলছিলাম না, জাসিফের সাথে একটু দ্বিমত আর কি, আমরা যদি এটা কনভিন্সড হই, সাইকোলজিস্ট যারা বা যারা কিনা মেন্টাল হেলথ প্রফেশনাল, তারা যদি কনভিন্সড হয় যে এই লোকটার যে ডিসিশন যেটা, এইটা সাময়িকভাবে যে লোপ পাই গেছে এইটা না, তার আসলে একটা মানসিক সমস্যা আছে। এই উন্নত বিশ্বে একটা প্রসেস আছে, এটাকে বলে আপনার ইয়ে আমার নামটা মনে পড়তেছে না, মানে মূলত হচ্ছে যে ওই লোকের ইচ্ছার বিরুদ্ধে কোর্ট অর্ডারের মাধ্যমে তাকে ওই মেন্টাল ইনস্টিটিউশনে, আপনার মেন্টাল হেলথ কেয়ার যারা প্রোভাইডার তাদের আন্ডারে রাখা, ওই লোকের ইচ্ছার বিরুদ্ধে হইলে পরে কি যেন বলে ভাই, নামটা মনে পড়তেছে না, আশ্চর্য, এই শব্দটা মনে পড়তেছে না, দুঃখিত এই কারণে। বাট এই প্রসেসটা অ্যাকচুয়ালি আসে যে তারা যদি কনভিন্সড হয় যে আপনার ওই ইয়ে আর কি, আপনার লং টার্ম একটা মেন্টাল সমস্যা আছে। সো আশেপাশে তো ওই জায়গা একটু দ্বিমত, যে আমি মনে করি যে হ্যাঁ, সে যদি এই ধরনের এই ধরনের আকাঙ্ক্ষা যদি ডিসপ্লে করে যে সে নিজের জীবন নিয়ে নিতে পারে, এবং আমরা যদি কনভিন্সড হই, বা আমরা বলতে কি প্রফেশনালরা আর কি, হ্যাঁ, তারা যদি কনভিন্সড হয় যে হ্যাঁ এই লোকটা আসলে মেন্টালি ইল, আমি মনে করি যে তাকে ইয়ে করা যায় আর কি, মেন্টাল হেলথ ফ্যাসিলিটিতে তাকে রাখা যায়, এবং তাকে ট্রিট করার চেষ্টা করা যেতে পারে আর কি। তো আশা করি বুঝতে পারছেন পুরো ব্যাপারটাই হচ্ছে যে এটা এরকম না যে আপনি কেউ আপনার বন্ধু সিগারেট খাইতেছে, আপনি জানেন যে সিগারেট খাওয়াটা তার জন্য ক্ষতিকর, জানেন না, এটা অবশ্যই জানেন, তাই না? কিন্তু এইটা কিন্তু সে জেনে শুনে, এবং এটা কিন্তু সে তার রেশনাল ফ্যাকাল্টিজ ব্যবহার করে করতেছে। অন দ্য আদার হ্যান্ড,
99.999% সুইসাইড বা যে জীবন নিয়ে নেবে এইসব ক্ষেত্রে যেটা হয়, মানে যারা কিনা অ্যাকচুয়ালি ওই জিনিসটা ক্যারিয়ার করে না, যে ঠিক আপনার মতো ওই আপনি অলমোস্ট চলে গেছিলেন, তারা আমাদেরকে বলতে পারে যে ওই ডিসিশনটা হুটহাট করে ওইখানে আসলে রেশনাল ফ্যাকাল্টিজ অভাবের কারণে তো সে ওই ডিসিশনটা নিয়েছে। বুঝতে পারছেন ডিস্টিংশনটা র্যান্ডম ভাই? জি, বুঝতে পারছি। এইটা হচ্ছে মেইন মানে একেবারে এইটা হচ্ছে মানে মূল যে ইম্পর্টেন্ট ব্যাপারটা, যে আপনি আপনার ডিসিশনটা 100% চিন্তা ভাবনা করে নিচ্ছেন কিনা, এবং এই ডিসিশনটা যদি ভুল হয় তাহলে পরে যে রিস্কটা, তাহলে পরে যে ক্ষতিটা, হ্যাঁ, এইটা কি আপনি রিভার্স করতে পারবেন কিনা। এই দুইটা যদি আপনি গণনায় নেন তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে একটা লোককে সে যদি সুইসাইড করার ইয়ে করে আর কি, আপনার এই স্টেপটা নেয়, তাকে বাধা দেওয়া বা তাকে সে যাতে ওই কাজটা না করে এই স্টেপ গুলো নেওয়া 100% রাশনাল। তো এতটুকুই বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু ইকবাল ভাই, ইসলামে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে মনে করেন আপনি প্রচন্ড যন্ত্রণার ভিতরে আছেন, প্রচন্ড কষ্টের ভিতরে আছেন, আপনি যুদ্ধে আহত হয়ে আপনার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাও নাই এবং প্রচন্ড যন্ত্রণা ভোগ করতেছেন, সেই মুহূর্তে আপনাকে কিন্তু বাঁচায় রাখতে হবে, কোনো না কোনো ভাবে বাঁচায় রাখতে হবে। কারণ হচ্ছে ইসলামে বলা আছে যে আত্মহত্যাকারী একদম জাহান্নামী। আত্মহত্যা করলে সে যদি নিজের জান নিজে নিয়ে ফেলে বা সে যদি চায় যে তার মৃত্যু হোক এই সময়, এই ব্যক্তি কিন্তু জাহান্নামী। হ্যাঁ, শুধু তাই না আসিফ ভাই, চিন্তা করে দেখেন জিনিসটা, যে লোকটা অলরেডি মারাত্মক ভাবে সাফার করছে। আমি আসিফ ভাই, আপনারা হয়তো বা আপনাদের ব্যক্তিগত জীবনে ওটা হয়তো দেখছেন, বা আমি অ্যাবসলিউটলি দেখছি জিনিসটা, যে খুবই বৃদ্ধ আপনার। আর বাংলাদেশের যে চিকিৎসার যে অবস্থা ভাই, আমরা তো ছোটবেলা থেকে তো আর প্রপারলি আমরা ইয়ে করি না, টেক কেয়ার করি না বডির। ধরেন বাই দ্য টাইম ধরেন 70-80 বছর যখন হয়ে যায়, আর্থ্রাইটিস মার্থাইটিস হয়ে ব্যথায় মানে উঠতে পারে না, তাই না? বেশিরভাগ লোকজন বাতের ব্যথাটা এগুলো বলে না। তো এমন কষ্ট যে আল্লাহর কাছে চিৎকার করতেছে, আল্লাহ তুই নিয়ে যা, তুই মুই করে বলতেছে প্রতিদিন, মানে কান্নাকাটি করতেছে, আল্লাহ তুই আমার রাক্ষসকে নিয়ে যা। এই লোকটা অলরেডি সাফার করতেছে এবং তার মনের মধ্যে ওই ভয়টা আরো ঢুকাই দিচ্ছে যে আমি যদি কিছু করি, এই যে আমি যে ব্যথা পাচ্ছি, মানে ব্যথা মানে কি, আমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে ব্যথা, এটার ব্যাপারে আমার একমাত্র আমার কিছু করার নাই, আমার টাকা পয়সাও নাই, চিকিৎসাও নাই, কিন্তু আমি যদি ব্যথাটা মানে না পাইতে চাই তাহলে পরে আজীবন এর চেয়ে আরো বেশি আমি ব্যথা পাবো। মানে মানসিক অবস্থাটা দেখেন আসিফ ভাই, ঠিক তাই আছে। না? হ্যাঁ, হ্যাঁ, সে অলরেডি সাফার করতেছে, মারাত্মক সাফার করতেছে, এর মধ্যে আরো মানসিক স্ট্রেস, যে আমি যদি ভাই এই ব্যথাটা না পাইতে চাই, একমাত্র উপায় হচ্ছে আমি ইয়ে যেটাকে বললাম আর কি, যে আমার জীবনটাকে আমি এন্ড করতেছি পেইন এন্ড সাফারিং কমানোর জন্য, কিন্তু ভাই এইটা যদি করি, মানে এই যে ডিলেমাটা যেটা করবো কি করবো না, এই চিন্তার মধ্যে কিন্তু ওইটা আছে ভাই। হায় আল্লাহ তো আমার মানে সারা জীবনের জন্য চিকেন ফ্রাই করবো তখন। তো ওই ব্যথার উপরে আরেকটা আপনার মানসিক প্রেশার। এখন এই জিনিসগুলো তো আমরা নিজেরা রিজলভ করতে পারি, তাই না? দেখতে পারি যে তার আসলে অবস্থাটা কি, আমাদের বর্তমান যে মেডিকেল প্রযুক্তি যেগুলো সেগুলোর মাধ্যমে দেখা যেতে পারে যে শেষ পর্যন্ত চেষ্টা তো আমরাও করতে পারি, তাই না? তো ইসলামের ব্যাপারটা এটা এরকম না যে শুধুমাত্র যে ইসলামকে আসলে বলে যে ভাই ওই অন্য লোকরা তারা বাঁচায় রাখবে, আমি তো এরকম জানি না, আপনি হয়তো বা জানেন। ইসলামে বলা আছে যে ওই সে নিজের জীবন নিতে পারবে না, ঠিক না আসিফ ভাই? হ্যাঁ, সে চাইতে পারবে না যে তার জীবনটা এন্ড হয়ে যাক। তো হ্যাঁ, এই যে কারণে আমি ঢুকলাম আর কি, আসলে এই ব্যাপারটা নিয়ে মুমিনরা অনেক ওই ইয়ে করে আর কি, আপনার মিস ইনফরমেশন ইনফরমেশন ছড়ায়। আমরা যেহেতু ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, হ্যাঁ ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, ওরা এরকম ভাবে বলে যে আয় হ্যাঁ দেখ কত খারাপ, কেউ যদি ওর পোলা যদি কয় যে আমি মরে যাবো, তাহলে কিন্তু ওর ব্যক্তি স্বাধীনতা হাত দিতে পারবে না। এই যে এইভাবে করে আমাদের এই যে কনসেপ্টটা যেটা, যে প্রত্যেকটা মানুষের যে তার উইল, তার যে নিজস্ব সুস্থ চিন্তা ভাবনার মাধ্যমে ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, যেটাকে আমরা ইয়ে করি আর কি, প্রমোট করার চেষ্টা করি, যেটা থাকা উচিত, অধিকারটা থাকা উচিত, এটাকে উল্টাপাল্টা ভাবে ইয়ে করে প্রচার করে। আসল ব্যাপারটা একদমই না। একদমই। এই কারণে আমি মানে ভাবলাম যে এডুকেট একটু বলি আর কি সবার উদ্দেশ্যে, যে এই জিনিসটা পুরোপুরি ভাবে ল্যাক অফ
আপনার রিজনিং। সুইসাইড যেটা ওই যে হুটহাট সুইসাইড কিংবা যার অ্যাকচুয়ালি ওই লং টার্ম যে ফিজিক্যাল যে আপনার পেইন ইন সাফারিং মানে টার্মিনালি ইল যারা এরকম না যারা তাদের সুইসাইডের ডিসিশন 99.99999% সময়ই ভাই ওই রেশনাল ফ্যাকাল্টিজ এর অভাবের কারণে তারা ডিসিশনটা নেয়। যেটা আমরা সবসময় বলি যে 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 প্রপার যে যেটা ডিসিশন যেগুলো আমরা সেগুলোই অ্যাকসেপ্ট করি যেখানে কিনা তার অ্যাকচুয়াল যে ইচ্ছাটা সেই ডিসিশনের মাধ্যমে প্রকাশ পায় সেটা। সো ওইটাই যদি আপনি নিয়ে নেন, ওই কম্পোনেন্টটা যদি আপনি নিয়ে নেন, তাহলে তো ভাই আমরা যেটা প্রমোট করতেছি ওইটা থাকলো না, তাই না আসিফ ভাই? হ্যাঁ, সিচুয়েশনটা এক হলো না আর কি। সো মুমিনরা এইটা আমি জানি না, আমরা এটা অনেকবারই কথা বলছি, মুমিনদের তো ভাই এগুলো মানে আমি জানি না যে কতদিন বললে পরে তাদের এগুলো এই ব্যাপারে আমরা যেগুলো নিয়ে কথা বলছি সব ব্যাপারে আসল রিয়েলাইজেশন আসে বা তারা ভাই আমার মনে হয় তারা বোঝে কিন্তু বুঝাও তারা এগুলো থাকে তারা যে নাস্তিকরা চাই এটা সবাই মইরে জায়গা সুইসাইড করে মইরে জায়গা। হ্যাঁ না ভাই, আরে সিরিয়াস কি বলেন ভাই? উল্টা আমরা যেহেতু আমরা পরকালে বিশ্বাস করি না, আমরা আমাদের কাছে এই ধরনের কোনো বিশ্বাস নাই যেটার পক্ষে কোনো প্রমাণ নাই যে আবার পরকালে আবার জিন্দা হইয়া সারা জীবন ভাই আমরা এই হুল লাগাবো এই লাগাবো, যেহেতু আমাদের এই বিশ্বাসটা নাই আমাদের কাছে ভাই এই যে জীবনটা আমরা এক্সপিরিয়েন্স করতেছি এইটা ওই মুমিনের থেকে আরো বেশি ভ্যালুয়েবল, আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি মূল্যবান, ঠিক না আসিফ ভাই? একদম ওদের থেকে তো অবশ্যই হাজার গুণ বেশি মূল্যবান আমাদের জন্য। হাজার গুণ। এবং ওরা নিজেরাই বলতেছে যে এটা কিছুই না, এই পৃথিবী কিছুই না। হ্যাঁ হ্যাঁ এটা তো সেই মূল্যবান জীবনটা রাখার জন্য, সেই মূল্যবান জীবনটাকে প্রেজেন্ট করার জন্য মুমিনদের চেয়ে নাস্তিকরা আরো বেশি বা সেকুলার ধ্যান ধারণা যারা বেশি তারা আরো বেশি এফোর্ট দেয়। এবং এইটার রিফ্লেকশনটা আপনি বাস্তবতাতেই দেখতে পারবেন যে দেশগুলো আপনার সেকুলার কনস্টিটিউশনে চলে আর কি, মানে হচ্ছে যে রিলিজিয়াস আপনার প্রিন্সিপালস যেগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে তাদের আইন না, সেই দেশগুলোতে আপনি দেখবেন যে জীবনের মান আরো অনেক বেশি উন্নত, জীবনের যে কি জানে বলো গড় আয়ু যেটা সেটা হচ্ছে আরো বেশি। হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু বাস্তবতা। এখন মুমিনদের সাথে ভাই বাস্তবতায় আসলে কি হইতেছে এটা নিয়ে তো কি বলবেন আপনাদের সাথে কথাবার্তা, তাই না? তাদের তো ধর্মে বই যেটা লেখা আছে এটা ছাড়া তো আর তারা অন্য কিছু বুঝতেও চায় না। সো তারপরেও আমরা এই এফোর্টটা দেই সবার উদ্দেশ্যে, যারা দর্শকরা আসে, যারা গেস্টরা যারা আছেন তাদের সাথে কথা বলে এটার মাধ্যমে যারা দর্শক যারা শুনেন শ্রোতা তাদের কাছে আমরা জিনিসটা তুলে ধরি আর কি। হ্যাঁ তো যারা রেশনাল তারা বুঝতে পারেন জিনিসটা, এবং যারা কিনা আসেন আর কি, মানে ধরেন পরবর্তীতে হয়তো বা চিন্তা ভাবনা করবেন, তাদের কাছেও আমাদের এক্সপেকটেশনটা বা আশাটা হচ্ছে এইটা যে এই তথ্যগুলো তারা পরবর্তীতে কাজে লাগাবেন বা অ্যাটলিস্ট গণনায় ধরবেন। সো এটাই আর কি।